সর্ষে ইলিশ না চিংড়ির মালাইকারি, লতা মঙ্গেশকর না আশা ভোঁসলে, উত্তর দেওয়া কঠিন। তেমনি পাহাড় না সমুদ্র, কোনটা বেশি পছন্দের? আচ্ছা, দুটোই যদি একসাথে পাওয়া যায়? হ্যাঁ, ঠিক তাই। কিছুদিন আগেই আমরা 4 জনে মিলে দিন 4 একটি ছোট্ট ফ্যামিলি ট্যুরে গেছিলাম, যার মধ্যে বঙ্গোপসাগর এবং পূর্বঘাট পর্বতমালা দুটোরই স্বাদ পেয়েছি মাত্র 3 ঘন্টার দূরত্বের ব্যবধানে। গোপালপুর এবং ওড়িশার একটি জনপ্রিয় হিল স্টেশন দারিংবাড়ি ভ্রমণে শহুরে জীবনের প্রতিদিনের কোলাহল থেকে মুক্তি পান এবং ওড়িশার বৈচিত্র্যময় সৌন্দর্যে পারিবারিক অবকাশ যাপনে যাত্রা করুন। আমাদের বিশেষভাবে তৈরি করা ভ্রমণ আপনাকে গোপালপুরের শান্ত সৈকত, যেখানে সোনালী বালু রাশি বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়, সেখান থেকে দারিংবাড়ির কুয়াশামাখা পাহাড় এবং জলপ্রপাতে নিয়ে যাবে, যাকে প্রায়শই ভুল করে ওড়িশার কাশ্মীর বলা হয়। কিভাবে যাবেন, কি দেখবেন, কোথায় থাকবেন, কত খরচ হতে পারে, কি কি সুবিধে, কি কি অসুবিধে হতে পারে, সবকিছু পাবেন এই ভিডিওতে। ডিসি জিওগ্রাফিক চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ট্রেনে উঠেই খাওয়া। রিম্পি, তুই কে খাচ্ছিস এখন? লেবু চা, মশলা চা। আমাদের বাড়ি উলুবেড়িয়া থেকে রাত 11:45 চেন্নাই মেল ধরার জন্য আমরা হাওড়া পৌঁছলাম বেশ কিছুটা আগে। হাওড়া পৌঁছে রাতের খাওয়া সারলাম ফুড কোর্টের দোতলায়। চেন্নাই মেল ছাড়বে 25 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সেটা নিউ কমপ্লেক্সে। একটা কার্ট দেখে জিজ্ঞেস করলাম ওতে যাওয়া যাবে কিনা। ড্রাইভার বললেন নিয়ে যাবেন, কিন্তু খরচা জনপ্রতি 50 টাকা। নতুন একটা এক্সপিরিয়েন্স, বেশ মজা। হ্যাঁ হ্যাঁ হয়েছে। ঠিক আছে। যেহেতু মাত্র দিন কয়েক আগেই এই ট্যুরের প্ল্যানিং করা হয়েছে, তাই যাওয়ার সময় স্লিপার ক্লাসই জুটেছে। রাতের অন্ধকার সত্যিই একটি স্বপ্নময় পরিবেশ তৈরি করতে পারে, অতি সাধারণ দৃশ্যকেও অন্যরকম আকর্ষণীয় করে তোলে। ট্রেনের স্লিপার ক্লাসের জানলা দিয়ে সেই চেনা অচেনা দৃশ্য দেখতে দেখতে রাত গভীর হলো। গোপালপুর বা দারিংবাড়ির নিকটতম রেল স্টেশন ব্রহ্মপুর বা ব্যাম। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি 3 ঘন্টার গাড়ির পথ, আর আমরা গোপালপুর যাব 40 মিনিট লাগবে। কলকাতা থেকে ভাইজাগ চেন্নাইগামী ট্রেন ব্রহ্মপুর দিয়ে যায়, তাই আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে ট্রেনের খোঁজ নিন। তবে পুরীর কোনো ট্রেন কিন্তু এতটা আসবে না। খুর্দা রোড স্টেশন থেকেই পুরীর লাইন আলাদা হয়ে যায়।
আপনি ভুবনেশ্বর এয়ারপোর্ট বা স্টেশনে এসেও ট্রেন ধরে ব্রহ্মপুর স্টেশন বা শটান গাড়ি নিয়ে দারিংবাড়ি গোপালপুর পৌঁছতে পারেন। খরচগুলো পরে বলছি। আমার বড় মেয়ে রিম্পি বলল এরপরই চিলিকা আসবে। ভারতের ওড়িশায় অবস্থিত চিলিকা হ্রদ হল মোহনা বা এস্চুয়ারি প্রকৃতির বৃহত্তম লোনা জলের হ্রদ এবং পরিযায়ী পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ জলাভূমি। বঙ্গোপসাগরে প্রবাহিত দয়া নদীর মোহনা নামেও পরিচিত। চিলিকার বিশাল ব্যাপ্তি, জলের স্বাদ বিভিন্ন জায়গা অনুযায়ী মিষ্টি থেকে নোনা। এই চিলিকার উপর ভিত্তি করে প্রায় 4 লক্ষ জেলে এবং তাদের পরিবার বংশ পরম্পরায় জীবন কাটাচ্ছেন। জানেন কি, এই চিলিকা হ্রদ হল ভারতের সর্বপ্রথম স্বীকৃত রামসার সাইট। রামসার সাইট কি জানতে ইন্টারনেট দেখুন। চিলিকা হ্রদ পেরিয়ে কিছুটা এগিয়ে ট্রেন থামল ব্রহ্মপুর স্টেশনে। আমরা স্টেশনে নেমে গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেব। এই খাওয়া দাওয়ার ব্যাপার জিজ্ঞেস করো। লাঞ্চ তোমার কাছে ইচ্ছে একটা ক্যামেরা দিয়ে দিতে হবে আমাকে, খুব সুবিধে, তাহলে আমারই সুবিধে। তোমাকে ক্যামেরা দিলে তুমি ডেডিকেটেড তো, ওদের মতো হিমসিক্যাল নাও। ওড়িশা সরকারের ওটিডিসির গোপালপুর পান্থনিবাসের অবস্থা ভালো নয়। তবে ক্যাম্পাস বিরাট। চমৎকার লোকেশন, সোজা গেলেই সি বিচ। ট্রেন লেট থাকার কারণে আমাদের একটা বেলা পুরো নষ্ট হয়েছে, তাই একটু ফ্রেশ হয়েই সমুদ্র দর্শনে গেলাম। এককালে প্রাচীন কলিঙ্গের নাবিকদের জন্য গোপালপুর একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করত। এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময়ও এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক বন্দর ছিল, যেখান থেকে সৈন্যদের বার্মায় পাঠানো হতো। এই গোপালপুরেই বর্তমানে রয়েছে AADC আর্মি এয়ার ডিফেন্স কলেজ, যেখানে অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমের ট্রেনিং হয়। মাত্র কয়েক মাস আগেই আমার বড় মেয়ে স্বর্ণা এই AADCতেই এসেছিল সাইকোলজিস্ট হিসেবে অগ্নিবীরদের কাউন্সেলিং করতে। ফটো তুলছো না ভিডিও তুলছো সেটা বলবে। আমরা ফটোর পোজ দিচ্ছি,
আর তুমি ভিডিও তুলছো। কত জোর হাওয়া দিচ্ছে, উড়ে যাচ্ছি তো। ওই দেখো এই সমুদ্র, ওখানে কিন্তু ভালো ছবি হবে। গোপালপুরের সমুদ্র তট বেশিরভাগ সময়ই নির্জন এবং দেশের সবচেয়ে পরিষ্কার সৈকতগুলির মধ্যে একটি। আপনি যদি পরিবার নিয়ে কয়েকদিন নীরব নির্জনে কাটাতে চান তাহলে গোপালপুর উপযুক্ত হতে পারে। আরে ছবিটা তোল না। দাঁড়া না, ব্যাগটা তুলতে পারছি না। ইন্দো প্যাসিফিক এরিয়ার অধিকাংশ সমুদ্র তটের মতো এই গোপালপুর সি বিচেও এক ধরনের ছোট কাঁকড়া থাকে, অত্যন্ত দক্ষ স্যান্ড ডিগার। এরা সমুদ্র থেকে আসা বালির দানাগুলো নিজেদের মুখের ভেতরে চালান করে এবং তার গায়ে লেগে থাকা যে প্ল্যাঙ্কটন সেগুলো তারা খায়। স্যান্ড বাবল ক্র্যাব খেয়ে আবার বালিগুলোকে উগরে দেয়, যে কারণে বেশিরভাগ বিচে আপনি তাল তাল ক্লাম্পস অফ স্যান্ড দেখতে পাবেন। ঠিক ঢেউ আসার কিছুক্ষণ আগে এদের বারো বা গর্তের বাইরে এসে অপেক্ষা করে। এরা ভাইব্রেশন সেন্স করে এবং ঠিক মুহূর্তে বারোতে ঢুকে যায় যাতে জলে ডুবে না যায়। বিচ ধরে একটু এগোলেই লাইট হাউস এবং রেডার। আর একটু এগিয়ে বিচে বসার জায়গা করা, প্রচুর খাবারের দোকান এবং মানুষের ভিড়। আমার মেয়েদের মডেল ফটোশ্যুট শেষ করে সন্ধ্যের পর অবধি কিছুক্ষণ বিচে থেকে ফটো ভিডিও সেশন শেষ করে মাছ ভাজা ডিনার খেয়ে আমরা পান্থনিবাসে ফিরলাম। কাল সকালে ব্রেকফাস্ট সেরে আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে বেরোব। টাইম ছিল নাকি আমাদের? ঢাকাটা পড়বো কখন? আমার মনে হয় যে রিম্পিকে বাজেভাবে দেখছে, কিন্তু আমার মনে হয় আমাকে বাজেভাবে দেখছে। তার মানে এভরিওয়ান মানে হ্যাঁ, ও খুব মানে একটা রুটিনে চলে। আমি সেটাই বলছি, আমি সারাক্ষণ পড়তেও বলছি না। ও ব্যাডমিন্টনটা খেলে, নিচে খেলে। I think everybody should come up as a conglomerate and do something drastic, very bad. গোপালপুর থেকে দারিংবাড়ির দূরত্ব 133 কিলোমিটার
এবং সোজা গেলে 3.5 ঘন্টা সময় লাগে। আমাদের হাতে দিন কম, তাই একটু ঘুরপথে কয়েকটা দ্রষ্টব্য স্থান দেখে দারিংবাড়ি পৌঁছব। সময় বেশি লাগবে। গোপালপুর ছাড়িয়ে কিছু দূর এগোলেই দুপাশের দিগন্তে এসে দেখা দেবে পাহাড়ের সারি। কখনো দুপাশে, কখনো সামনে এসে হাজির হবে পূর্বঘাট পর্বতমালার সারি। আর আপনি চলেছেন মাঝখানের দারুণ রাস্তা দিয়ে। চমৎকার দৃশ্য। দারিংবাড়ি যে পাহাড়ে অবস্থিত তা এই পূর্বঘাট পর্বতমালার বিভিন্ন অংশ। ওড়িশা রাজ্যের কন্ধমাল জেলার একটি জনপ্রিয় হিল স্টেশন এই দারিংবাড়ি। 915 মিটার উচ্চতায় অবস্থিত এবং ব্রিটিশ শাসন আমলে দারিং সাহেব নামে একজন ব্রিটিশ অফিসার এই স্থানের দায়িত্বে ছিলেন। সেই থেকে তাঁরই নামে এই স্থানটির নামকরণ করা হয়, যার অর্থ দারিং সাহেবের বাড়ি, অর্থাৎ দারিংবাড়ি। আমাদের প্রথম দেখার জায়গা তপ্তপানি। হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ গঠিত হয় যখন ভূগর্ভস্থ জল সাধারণত জিওথার্মাল অ্যাক্টিভিটির দ্বারা উত্তপ্ত হয়। বৃষ্টি বা তুষার মাটি এবং পাথরের ফাঁক দিয়ে প্রবেশ করে, গরম ম্যাগমা বা শিলার কাছে পৌঁছয়। এই উত্তপ্ত জল তারপর ফাটল এবং চিড় দিয়ে পৃষ্ঠে উঠে এসে একটি উষ্ণ প্রস্রবণ তৈরি করে। ওই যে এয়ার হচ্ছে বাবলসগুলো। হ্যাঁ, এই হট স্প্রিংয়ের জলে অনেক খনিজ পদার্থ থাকতে পারে। অনেকের ধারণা এই জলে স্নান করলে রোগ ব্যাধি সারে। পৃথিবীতে সবচেয়ে বেশি উষ্ণ প্রস্রবণের সংখ্যা জাপান এবং আমেরিকায়। পরের স্টপ ওড়িশার ছোট্ট টিবেট। 1959 সালে চীন তিব্বত আক্রমণ করার পর এই জায়গার নাম কি? চন্দ্রগিরি। ও চাঁদিপুর, চন্দ্রগিরি। আচ্ছা। ওড়িশার চন্দ্রগিরি এবং আশেপাশের কিছু এলাকা তিব্বতীদের স্থায়ী বসতির জন্য মনোনীত করা হয়েছিল। প্রথম দল তিব্বতী 1 মে 1963 সালে চন্দ্রগিরিতে আসে এবং আসার পর থেকে এই অঞ্চলে তারা কেবল তাদের ঘরই বানায়নি, বরং তাদের উদ্যোগ এবং আচরণের মাধ্যমে ওড়িশার এই অঞ্চলের মনোরম পূর্বঘাট পর্বতমালার শোভা বৃদ্ধি করেছে। তিব্বতীরা এই জায়গার নাম দিয়েছিল ফুন্থ সকলিং, যার অর্থ প্রাচুর্য এবং সুখের ভূমি। প্রধান আকর্ষণ জিরাঙ্গ গ্রামে স্থাপিত পদ্মসম্ভব মঠ, যা জিরাং মনাস্টারি নামেই বেশি পরিচিত। এটি পূর্ব ভারতের বৃহত্তম মনাস্টারি। 2010 সালে তার পবিত্রতা দালাই লামা এই মঠের উদ্বোধন করেন। এটি ভারতের বিভিন্ন স্থান থেকে আসা উদীয়মান বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য একটি আবাসিক কলেজ বা রিট্রিট, যেখানে তারা পড়াশুনো করেন। তাকাও। ছবি হচ্ছে নাকি?
চলো চলো, এখানে ছায়া থাক। না, জিরাং মনাস্টারির ক্যান্টিনে সামান্য কিছু টিফিন সেরে যাব খাসাড়া ওয়াটারফল দেখতে। এদিকে টাকা রেঞ্জগুলো দেখ, ওভারল্যাপিং রেঞ্জ কি সুন্দর, পুরো শ্যাডো, দুর্দান্ত জায়গাগুলো। গাড়ির ড্রাইভারের পরামর্শ মতো একটু উল্টো পথে গিয়ে একটা বেশ বড় হোটেলে লাঞ্চ সারলাম। এবার চলুন খাসাড়া। এখানে চারটে কোন, হ্যাঁ পানি নাই, পলাশ ফুল বা শিমুল ফুল কিছু। এই তো আমাদের লক গেটের থেকে বেশি জন নাকি? এটা আমাদের লক গেটের থেকে বেশি। এই জায়গাটা দেখতে ভালো। হ্যাঁ দেখেছিস? খাসাড়া জলপ্রপাত ওড়িশার গজপতি জেলায় অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক আকর্ষণ। সবুজ বন এবং পাহাড় দ্বারা বেষ্টিত। যা এটিকে প্রকৃতি প্রেমী অভিযাত্রীদের জন্য একটি আদর্শ গন্তব্য করে তোলে। তবে বর্ষায় এলে এর পরিপূর্ণ রূপ দেখতে পাবেন। আমাদের পরের গন্তব্য মৃদুবন্দা। দারিংবাড়িতে এসে আপনি খুব বিখ্যাত সাইট সিইং কিংবা নামকরা সব পাহাড় বা ওয়াটারফল পাবেন না, কিন্তু যেটা পাবেন সেটা হলো নিখাদ, অখ্যাত এবং তাই এখনো অক্ষত প্রকৃতি। তুই ছাগল? আরে
তুই আসবি, এখানেই থেকে যাবো। কিন্তু আমরা যে রাস্তায় বসে ছবি তুলেছিলাম ওরকম না। ওটা একদম স্ট্রেট রাস্তা, কি সুন্দর ছিল। তো প্লেনস হ্যাঁ, তখন গনগনে রোদ ছিল, কিন্তু টেলিপ্যাথির মতো বুঝে ফেললো না। कितना साल पहले बनाना बना साहब? अभी 1 साल हुआ है। 1 साल? 1 साल में सब कंप्लीट हो गया। नॉर्मल এটা নর্মাল লাগছে, রিম্পিতে নর্মাল লাগছে। মৃদুবন্দে জলপ্রপাতটি দারিংবাড়ি থেকে 16 কিলোমিটার দূরত্বে। জলপ্রপাতটি দেখতে গেলে পার্কিং এলাকা থেকে প্রায় 187টি সিঁড়ি নিচে নামতে হবে। চারিদিকের সবুজ দৃশ্য আপনাকে আকৃষ্ট করবেই। যত যত এদিক দিয়ে যাবে সার্কেলের রেডিয়াস কম, তত তোমার কষ্ট কম হবে। ওদিকে কষ্ট বেশি হবে। এই জলপ্রপাতটি দারিংবাড়ির প্রধান আকর্ষণ। আমরাও পারি, বুঝছো? আমি কি তোমার ছোট মেয়ে মারতে পারে? আমিও পারি। আমি বের দিলাম, এই হলো কষ্ট করে। আর কত দূর? চলো চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো সবাই মিলে। चला गया क्या ना चला तो मजा आ गया। ना ये तो हमारा हम लोग ना আবার কি সবগুলো পড়ে নাই তো চলে আসছে এখানে কিন্তু क्या कुछ कर সিগন্যালের মতো এরকম 5 সেকেন্ড অন্তর হয়ে যাচ্ছে।
কে বলে সেটা তুই? গরুটা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে তো। বোঝে না, ওরা বুঝছে না কেন? देखो फेंको उसके पास फेंक दो। তাই গরু চোখ নেই নাকি গরুর? এই গাড়ি আসছে কিন্তু। और रोड के ऊपर फेंक दो दीदी, बच्चे के पास मत जाओ, दूर से फेंक दो। মামা বাচ্চার কাছে যেও না। মাম না, এগুলো অনেক আগে থেকে করেছে, फेंक दो उसको। বলতে হবে না। লোকে পাউরুটি দিয়ে মারছো কেন? এই তো আসতে সাইড থেকে রেখে দাও। বাটারওয়ালা বাউডি খাচ্ছে আবার। কিছু উঠছে, গরুর পেছনটা উঠছে। যাই হোক, ইভেন্টটা অ্যাক্টিভিটি, হ্যাঁ উলোবিড়িয়ে গরু নয় না। ওই জন্য ওই প্যাকেটটা দিয়ে দাও, ওটা খেয়ে নেবে, ল্যামিনেট অ্যালুমিনিয়ামটা খেয়ে নেবে। মহিলাগুলো দেখতে দেখতে যাচ্ছে। কালকে যেখানেই যাবো একটু হোটেল তাড়াতাড়ি ফিরবো কিন্তু। ताड़ाताड़ी फेंक दो उधर। সুইমিং করবো আজকে, আইরন মোট কথা আমি সুইমিং করতে পারবো না, ঠিক আছে ধরে রাখো। দেখো তোমরা কখন টাইম পেয়ে যাবে তোমাদের। তোমাদের মতো মানে ঘোরার এটা ট্যুর নয়, এটা একটা আলাদাই স্ট্রেস ইনডিউসিং থিং। সেরকমই করতে হবে। আমরা এরকম কিছু করার নেই। রিসোর্টে যাওয়ার পথে পড়ল সাইলেন্ট ভ্যালি। दादा হ্যাঁ, ये पूरा साइलेंट वैली बोलते हैं वैली। আচ্ছা। নেমে করবে। और तो ये हाइट था। এরপর আমরা দারিংবাড়িতে আমাদের 2 রাতের আস্তানা ইউটোপিয়া রিসোর্টে পৌঁছব। ইউটোপিয়া রিসোর্টে আমাদের ঘরের জানলা থেকেই দূরের পাহাড়ের সারি দেখতে পেলাম। রিম্পি আর টুঙ্কি সুইমিং পুলে নামবেই, তাই আজ বেরোবো একটু দেরি করে। ওই বলটা আবার দেখবে না। তোকে ঠেলে দে, ঠেলে দে। তোর আগে কি আছে? তোর আগে কি আছে? রিসোর্টের চমৎকার বুফে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরোলাম পাতাবন্দা জলপ্রপাত দেখতে। তুমি সাবধানে নামো, ছবি তুলতে গিয়ে ঠিক খাবে। না,
অবাক হয়ে দেখছেন গরুটা। আর পাউরুটি নেই তোদের জন্য। জঙ্গলের পথ দিয়ে অনেকটা যেতে হবে। চমৎকার দৃশ্য, ডিফিকাল্ট টাইম। রাস্তাটাই তো পুরো বিয়ার গিলস মার্কারে। গাড়িতে যেতে যেতে হঠাৎ দেখি কিছু বানর একটা খোলা মাঠে একটা ফরমেশনে চুপচাপ বসে আছে। মিটিং হচ্ছে নাকি। পরে ইন্টারনেট ঘেঁটে জানলাম কিছু এপ তাদের দলের কেউ মারা গেলে অনেক সময় শোক সভা পালন করে। সেই রকমই হয়তো কিছু। জায়গাটা সুন্দর, খুব দারুণ শুটিং হওয়ার মতো। ওটা ওর থেকে আমার হিসু ওর থেকে জোরে পড়ে। এছাড়া তো আমার হিসু জোরে পড়ে না। পাতাবান্দা ওয়াটারফল একেবারে ফ্ল্যাট জলপ্রপাত। এই গরমে জলও খুব কম, কিন্তু ড্রেনেজ এরিয়াটা বিরাট। অতি চমৎকার দৃশ্য। হ্যাঁ, আমাদের চারটে ফুল কোথায় আছে? না এখন কেন, পরে আমি বাবা এদিকটা তুলছে আমি ওদিকটা তুলছে বলে বসেছিলাম না। হ্যাঁ, দুদিকটায় তুললে বেটার হয়। এই সব এলাকা ওড়িশার কন্ধমল জেলায় অবস্থিত। এখনও অধিকাংশ পরিবার দারিদ্র সীমার নিচে। আমাদের গাড়ির ড্রাইভার বললেন এই এলাকার পুরুষরা নাকি বেশি দিন বাঁচে না। অশিক্ষা এবং দারিদ্র প্রচুর মানুষকে এখানে জঙ্গলের মহুয়া এবং অন্য কিছু গাছের রস থেকে সহজে উৎপন্ন অ্যালকোহলের নেশায় ঠেলে দেয়। জানেন কি, পুরাণে এই মহুয়া গাছকে কিন্তু অমৃত ফল বলা হয়েছে। সেটা মদের জন্য নয়, মহুয়ার পাতা, ফুল, ছাল, ফল থেকে খাদ্য, ওষুধ, তেল, সুগন্ধি প্রচুর জিনিস পাওয়া যায়। ওয়াইল্ড হারভেস্ট প্রকল্পের আওতায় দেশের অনেক রাজ্যে এই মহুয়া গাছ নিয়ে অনেক কাজ, ট্রেনিং, রিসার্চ চলছে। এবং ব্রিডিং হয় এখানে আর্টিফিশিয়াল টেম্পারেচার করে। কিছু ব্যাপার আছে, এমনি এমনি রাখেন। তোদের একজনের নাম ইমানুয়েল, অন্য জায়গায় থাকে গেছে। এমু পার্কে একেবারে কাছ থেকে ওই বড় বড় পাখিগুলোকে দেখা গেল। রিম্পি, টুঙ্কি ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করার অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো পাত্তা না পেয়ে শেষমেশ আমার ছোট মেয়ে একটা ছাগলকেই বিস্কুট খাওয়ালো। আমি একটা এমুকে চিনি যার নাম ইমানুয়েল, যে পর্যন্ত দুষ্টুমি করে। সে এখন ক্যামেরা ফেলে দেয়। কোথায়?
লাভার্স পয়েন্ট। সুন্দর প্রকৃতি আর ওই সুদৃশ্য রংচঙে বেঞ্চগুলো কি লাভার্সদের বসার জন্য? তাই মনে হয়। কত কিছু দেখার জিনিস আছে। দারিংবাড়ি হিল ভিউ পার্ক অন্য অনেক ট্যুরিস্ট প্লেসের সাজানো গোছানো আর্টিফিশিয়াল পার্কেরই মতো। উল্টো দিকে বাটারফ্লাই নেচার পার্ক, আমরা যাইনি। ঠিক আছে, পরের গন্তব্য পাইন ফরেস্ট। সিমেট্রি মানে দুটো সাইড একই রকম। হ্যাঁ, এটা সিমেট্রি। এটা সিমেট্রি। হ্যাঁ, পেছনটা পুরো টকটকে লাল ছিল। 0.5 এ তুলবো তো? ইউজ করতে পারবো। বাইরে থেকে আনার করে গুড বাই গুড হোয়াট এভার। এখানে বসে পড়েছে দাদা দিদির কাছে। কাজের বেলায় কিছু নেই, বললাম ঘোরা পুরো জায়গাটা। যে দু ধরনের কফি সারা পৃথিবীতে জনপ্রিয়, আরাবিকা এবং রোবাস্টা, তার মধ্যে এই দারিংবাড়ি কফি প্ল্যান্টেশনে আরাবিকা কফি গাছের চাষ হয়। গরমে সাদা ফুল ফোটে, কিছুদিনের মধ্যে সবুজ ফল হয়, সেগুলো আরও পরে পেকে টকটকে লাল কফি চেরি হলে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে হ্যান্ডপিক করা হয়। তার মধ্যে 2টি করে বিন থাকে, সেগুলো শুকিয়ে ক্রাশ করে তৈরি হয় আমার আপনার প্রিয় আরাবিকা কফি। রোবাস্টা কফি খুব কড়া, ক্যাফিন অনেক বেশি, ফ্লেভার এবং দাম দুটোই কম।
বিদেশে বেশি চলে। আরাবিকা কফি বেশি ফ্লেভার্ড, সুস্বাদু, দামও বেশি। ভারতে বেশিরভাগ এই আরাবিকা কফির চাষই হয়। জানেন কি, ইথিওপিয়ার আরাবিকা কফি অনেকের মতে সেরা। এখানে বাথরুম আছে কিনা জিজ্ঞেস কর। আমাদের শেষ দ্রষ্টব্য সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখা। দিনের কর্মকাণ্ড সেরে পাখিরা যেমন বাসায় ফেরে, আমাদেরও ভ্রমণ শেষ করে এবার ঘরে ফেরার পালা। কেমন লাগলো আমাদের এই ভিডিও? আপনার সুচিন্তিত মতামত ইউটিউবে কমেন্ট লিখে জানান। ডিসি জিওগ্রাফিক চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।